আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আচ্ছা, লাইভ কি স্টার্ট হয়েছে? যদি আমি এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওকে, উই আর লাইভ। আচ্ছা, যারা জয়েন করছো তারা একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আর যারা লাইভটা জয়েন হচ্ছো তারা কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও, তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, যেন তোমাদের সাথে তোমাদের ফ্রেন্ডরাও তোমাদের লাইভটা জয়েন করতে পারে, একসাথে তোমরা ক্লাসটা করতে পারো। আচ্ছা, অনেকেই জয়েন করেছি আমরা। যদি সব ঠিকভাবে দেখা এবং শোনা গিয়ে থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও যে ঠিকভাবে আমাকে দেখা যাচ্ছে কিনা বা ভয়েসটা ঠিকভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, একটু কাইন্ডলি আমাকে জানাও। পিয়াস বলছে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কাইন্ডলি আমাকে আগে জানাও যে ভয়েস ঠিকভাবে ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, পিয়াল জানাচ্ছে যে হ্যাঁ ঠিকভাবে দেখতে পাচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, সবাই আগে এটা আমাকে বলো যে আমাদের যে রুটিনে চেঞ্জ এসেছে, নতুন রুটিনটা কি তোমরা দেখেছো? কতজন দেখেছো নতুন রুটিনটা? আমাদের কিন্তু ক্লাস রুটিন চেঞ্জ হয়েছে। কথা আগে শোনা যাচ্ছে? কথা আগে শোনা যাচ্ছে বলতে মানে আমি ব্যাপারটা ক্লিয়ার হলাম না। কথা আগে শোনা যাচ্ছে বলতে এটা হয়তো নেট ইস্যু। এমনিতে ভয়েস যাচ্ছে কিনা বা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বলো। আচ্ছা, মিষ্টি জানাচ্ছে কথা শোনা যাচ্ছে। আচ্ছা, কথা আগে শোনা যাচ্ছে। পিয়াস বলছে অনেকদিন পর জয়েন করলাম। কেন ইরেগুলার হলে চলবে না, ক্লাস রেগুলার করতে হবে। আশা করবো এরপর থেকে তুমি রেগুলার আমাদের সাথে ক্লাস করবে। আচ্ছা, অনেকেই জয়েন আছো, আমাকে একটু কাইন্ডলি জানাও তো সব ঠিক আছে কিনা, সব ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। সাথে যারা আছো কাইন্ডলি আমাকে একটু জানাও ঠিকভাবে ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার কিনা সবকিছু। তোমাদের ক্লিয়ারেন্স পেলে আমি তবে ক্লাস শুরু করবো। আর বলো যে আমাদের নতুন রুটিনটা যেটা এসেছে সেটা কি সবাই দেখেছো? আমাদের কিন্তু কেমিস্ট্রি ক্লাসে কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনটা বলতে আমরা আগে যেরকম ক্লাস নিতাম শুক্র এবং শনিবার, এখন থেকে প্রত্যেক শুক্র এবং সোমবার ঠিক রাত 8টায় তোমাদের সাথে আমি থাকবো, আনিকা তাহসিন মিম, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা, যারা আছো অনেকেই সাথে আছো, আমাকে একটু কাইন্ডলি বলো তো ওই যে কে যেন বলছিল যে কথা আগে শোনা যাচ্ছে। আচ্ছা, পিয়া জানাচ্ছে সব ক্লিয়ার। আচ্ছা, তাহলে নতুন রুটিন সম্পর্কে বলে দিলাম যে নতুন রুটিনটা আমরা এখন থেকে প্রত্যেক শুক্র এবং সোমবার ক্লাস করব, ঠিক রাত 8টায় কেমিস্ট্রি ক্লাসটা হবে। ওকে, আর এখন তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। তোমাদের কথা ভেবে, শুধুমাত্র তোমাদের কথা ভেবে, কারণ যখন একটা গ্রুপ ছিল পেজের তখন দেখা যেত যে কেমিস্ট্রি প্রবলেম, ফিজিক্স প্রবলেম, ম্যাথ প্রবলেম সব একসাথে একটু জগা খিচুড়ি ব্যাপার হয়ে যেত। তাই তোমাদের কথা ভেবে এখন আমাদের প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা গ্রুপ রয়েছে। যেমন আমার গ্রুপটা ফ্রি এইচএসসি কেমিস্ট্রি ইনস্ট্যান্ট স্কুল, ফ্রি এইচএসসি কেমিস্ট্রি ইনস্ট্যান্ট স্কুল। ওকে, সো আমি আশা করব তোমরা সকলে যারা আমার সাথে ক্লাস করো রেগুলার, যারা আমাকে দেখো, তারা প্রত্যেকেই আমরা গ্রুপটা জয়েন করে নেব, কজ এটা আমাদের একদম ভেরি ওন কেমিস্ট্রি গ্রুপ, যেখানে তোমরা তোমাদের যে কোনো সমস্যা, যে ধরনের সমস্যা হোক না কেন কেমিস্ট্রি রিলেটেড, সেই ধরনের সমস্যা তোমরা সেখানে নিজেরা পোস্ট করতে পারবে। ধরো একটা প্রশ্ন তুমি বুঝতে পারছো না, তুমি সেই প্রশ্নটা সেখানে পোস্ট করে দিলে, বা কোন একটা প্রবলেম তুমি আজকের পড়াটা আমার বুঝতে পারলে না, তুমি প্রশ্ন বক্সে সেটা দিয়ে দিতে পারবে। সো তোমার কাজ ঝটপট করে আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে যাওয়া। গ্রুপটার নাম কি আমাদের? ফ্রি এইচএসসি কেমিস্ট্রি ইনস্ট্যান্ট স্কুল। ওকে, হোপফুলি যারা আমার সাথে রেগুলার ক্লাস করছো বা যারা নতুন জয়েন করছো তাদেরকে অসংখ্য ওয়েলকাম, অনেকবার ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, যারা নতুন আজকে, তারা আমাকে একটু জানিয়ে দাও তো যে আজকে নতুন কারা আমার সাথে ক্লাস করছো।
সাইমন মাহমুদ আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাস টাইম রাকিবুল বলছে যে ক্লাস টাইম ফ্রাইডে এন্ড মানডে। হ্যাঁ, ক্লাস হচ্ছে নতুন রুটিনে এখন আমাদের ক্লাস টাইম হবে ফ্রাইডে এন্ড মানডে রাত ঠিক 8টায়। ওকে ওকে আচ্ছা, তাহলে হচ্ছে আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে আমি আমার লাস্ট ক্লাসে বলেছিলাম, ওই দিন তোমাদের জন্য একটা মূলত কুইজ টাইপের একটা ক্লাস ছিল, যে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন ছিল, এবং আমি বলেছিলাম যে যে আমার সবচেয়ে বেশি কোয়েশ্চেনের অ্যান্সার করবে তার জন্য হচ্ছে আনিকাপুর পক্ষ থেকে একটা গিফট থাকবে। এখন আমি হচ্ছে তারপর যখন কমেন্ট ঘাঁটলাম তখন আমি দেখলাম যে তোমাদের পার্টিসিপেশন এত ভালো ছিল, আলহামদুলিল্লাহ। মানে তোমরা মোটামুটি সবাই এত বেশি পার্টিসিপেট করেছো, এত এত কমেন্ট এসেছিল যে একজনকে বাছাই করা আমার জন্য একটু টাফ হয়ে গিয়েছে। কিন্তু তাই বলে কি প্রাইজ দিব না বা হচ্ছে গিফট কি থাকবে না? কি মনে হয়, আনিকাপু কি গিফট দিবে না? ওকে, গিফট তো থাকবে, তবে সেটা এখন একটু অন্যভাবে। মানে হচ্ছে তোমরা যারা অনেক বেশি কমেন্ট করেছো, মানে কমেন্টের সংখ্যা যাদের অনেক বেশি ছিল, এমন সবার নাম আমি নিয়েছি, চিটে লিখে দিয়েছি। এখন সেই চিট থেকে যে কোনো একটা চিট তুলে, ইটস কাইন্ড অফ লটারি। ওকে, লটারি টাইপে তোমাদের যার নাম আসবে সে তাৎক্ষণিকভাবে যদি প্রেজেন্ট থাকো তবে সে জানাবে এবং তাকে আমি গিফটটা দিব। এখন হচ্ছে কথা, আমি ভেবেছিলাম সেটা লাইভের ক্লাসে করবো, কিন্তু যেহেতু এখন আমাদের নতুন গ্রুপটা হয়ে গিয়েছে কেমিস্ট্রির, তাই আমি আজকে চিন্তা করলাম যে তোমরা সবাই গ্রুপে জয়েন হয়ে যাও এবং হচ্ছে গ্রুপে আমি লাইভটা করে তোমাদের হচ্ছে কে হচ্ছে বিজয়ী হচ্ছে সেটা জানিয়ে দেবো। ওকে, আচ্ছা, মোহাইমিন বলছে ফার্স্ট ক্লাস ম্যাম ওয়েলকাম। আচ্ছা, পিয়াল বলছে আমি নতুন, ওয়েলকাম। রাকিবুল বলছে সেও নতুন, ওয়েলকাম। আচ্ছা, যারা যারাই আজকে প্রথম ক্লাস করছো তাদেরকে ওয়েলকাম করে আমি হচ্ছে আজকে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা দেখো, আমাদের আজকে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস হবে। ওকে, 4th চ্যাপ্টারটার নাম কি আমাদের? রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। ওকে, আচ্ছা, এই চ্যাপ্টারের আজকে আমরা ফার্স্ট ক্লাস করছি। সো তোমাদের বারবার বলে দিলাম যে যারাই হচ্ছে আছো তারা প্রত্যেকে ক্লাসটা হচ্ছে আমাদের যে গ্রুপটা রয়েছে গ্রুপটা জয়েন হয়ে যেও। গ্রুপটাতে হচ্ছে আমি একটা শর্ট লাইভ করবো, শর্ট লাইভ করে আমার লাস্ট ক্লাসে হচ্ছে কে হচ্ছে সবচেয়ে বেশি যারা হচ্ছে কমেন্ট করেছিল, অ্যান্সার করেছিল কোয়েশ্চেনের, তার মধ্যে যার নাম আসবে সে হচ্ছে গিফটটা পেয়ে যাবে। ওকে, আমি হচ্ছে গ্রুপে পোস্ট করে দেবো তোমাদের লাইভের টাইম কখন থাকবে। ওকে, নিশু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেক কথা হলো, আমরা তাহলে এবার সরাসরি চলে যাই ক্লাসে। রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ, এই চ্যাপ্টারটা দেখতে গেলে তুমি প্রথমেই যেটা পাবে সেটা হচ্ছে কি পাবে বলো? রাসায়নিক সাম্যাবস্থা। কি পাচ্ছি আমরা? রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এই জিনিসটা আমরা কোথায় পাবো? আমাকে একটু কমেন্ট করো তো, যে এই যে রাসায়নিক সাম্যাবস্থা বা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এই জিনিসটা আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাবো বা কোথায় দেখবো বলো? অবশ্যই সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন বা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু আমাকে বলো যে কোন ধরনের বিক্রিয়া হতে হবে যেখানে আমরা রাসায়নিক সাম্যাবস্থা দেখতে পাবো? রাসায়নিক সাম্যাবস্থা কি আমরা সব ধরনের বিক্রিয়াতে দেখতে পাই? না, একটা স্পেসিফিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বিবেচনা করে থাকি। এখন তোমার কাজ হচ্ছে আমাকে জানানো যে আপু এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখে থাকি। আচ্ছা, আমি যদি আরেকটু ইজি করে দেই, আমাকে বলো যে একমুখী নাকি উভমুখী, কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই রাসায়নিক সাম্যাবস্থাটা দেখতে পাই? ওকে, রিভার্সিবল। মোহাইমিন জামান বলছি রিভার্সিবল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, একদম সঠিক উত্তর। রিভার্সিবল মানে কি? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা কোন ক্ষেত্রে দেখবো? দেখো, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে আপু এই উভমুখী বিক্রিয়াটা কি জিনিস? সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসার কথা, তাও যেহেতু এখন আমাদের টপিকে চলে এসেছে আমরা একটু আলোচনা করি নিই। উভমুখী বিক্রিয়া বলতে আমরা এমন বিক্রিয়া বুঝি যা একই সাথে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া চলমান অবস্থায় থাকে, সেই বিক্রিয়াটিকে আমরা বলে থাকি উভমুখী বিক্রিয়া। আচ্ছা, পিয়াল কমেন্ট করেছে উভমুখী বিক্রিয়া, রাকিবুল বলছে উভমুখী বিক্রিয়া, সাবির বলছে উভমুখী বিক্রিয়া। ওকে, সবাই উভমুখী বিক্রিয়া বলছে। আচ্ছা, আমরা যদি দেখি যে এ থেকে
আমরা বি তৈরি করছি। এ আমাদের বিক্রিয়ক এবং বি হচ্ছে উৎপাদ। তাহলে আমাকে এখন তোমরা বলো, যদি এটা একটা উভমুখী বিক্রিয়া হয় তাহলে আমি এখানে কি রকম চিহ্ন ব্যবহার করব। দেখো এখানে আমাদের চিহ্নটা হবে এটা, অর্থাৎ আমরা নরমালি যখন বিক্রিয়া লিখি তখন আমরা একটা অ্যারো দিয়ে অনেক ক্ষেত্রে বিক্রিয়াটা লিখে থাকি, বা হচ্ছে ইকুয়াল চিহ্ন ব্যবহার করে বিক্রিয়াটা লিখি। কিন্তু যখন আমরা এই উভমুখী বিক্রিয়াটা লিখবো তখন আমরা কি ইউজ করব, তখন আমরা এই অর্ধ তীর দুটো ইউজ করব উভমুখী বিক্রিয়া বোঝানোর ক্ষেত্রে। অর্থাৎ এখানে আমরা বোঝাতে যাচ্ছি এ থেকে বি উৎপন্ন হচ্ছে এবং একই সাথে রিভার্সলি তৈরি হচ্ছে বি থেকে এ, তাই হচ্ছে এই চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কিছু বৈশিষ্ট্য দেখতে পাবে, যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা এই বিক্রিয়াটাকে উভমুখী বিক্রিয়া বলি। কি রকম বৈশিষ্ট্য? যে দেখো একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে উভমুখী বিক্রিয়াটা উভয় দিক থেকে হতে থাকবে। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এই উভমুখী বিক্রিয়াটা কখনো সম্পূর্ণ হয় না, অর্থাৎ এটা চলমান অবস্থায় থাকে। তারপর কি আসবে, দেখো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অ্যারো চিহ্নটা এরকম, অর্থাৎ একটা উভমুখী তীর চিহ্ন ব্যবহার করে থাকবো। এবং উভমুখী বিক্রিয়া, এই যে আমরা রাসায়নিক সাম্যাবস্থা পড়তে গিয়ে আমরা লিখলাম যে উভমুখী বিক্রিয়া, তাহলে উভমুখী বিক্রিয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উভমুখী বিক্রিয়ার মধ্যে সাম্যাবস্থায় যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কি দেখা যায়, যে উভমুখী বিক্রিয়াগুলো সবসময় একটা সাম্যাবস্থায় যেতে চায়। আচ্ছা, এখন চলে আসো যে এই যে উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কখন সাম্যাবস্থা দেখব। তাই তো এই সাম্যাবস্থা জানার আগে আমরা উভমুখী বিক্রিয়ার পর যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, দেখো বিক্রিয়ার হার। কি বলছি আমরা, যে বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন, তাই তো, রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার। এই রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি, দেখো তো, যে আমরা এই যে লিখলাম যে এ থেকে বি তৈরি হচ্ছে, এ থেকে বি তৈরি হচ্ছে। এখন ধরো তোমাকে বলা হলো যে প্রাথমিক অবস্থায়, অর্থাৎ যখন বিক্রিয়াটা শুরু হয়েছে সেই প্রাথমিক অবস্থায় তোমার বি রয়েছে, ধর এ রয়েছে, মানে হচ্ছে আমাদের বিক্রিয়ক রয়েছে 20, বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে 20 মোল পার লিটার, তাই তো। ঘনমাত্রা আমরা জানি মোল পার লিটার এককে প্রকাশ করা হয়। এবং শুরুতে বি মানে হচ্ছে উৎপাদক, উৎপাদকটা 0, মানে কি এখন আমাদের বিক্রিয়াটা শুরু হয়নি, একদম প্রাথমিক অবস্থা, অর্থাৎ সম্পূর্ণটাই আমাদের ঘনমাত্রা হচ্ছে বিক্রিয়কে। তাহলে এখানে যদি আমি টি দেই, যে টি হচ্ছে 0 সেকেন্ড। তারপর দেখো আমরা যদি লিখি টি 2 সেকেন্ড, 2 সেকেন্ডের ক্ষেত্রে আমরা ধরো লিখলাম যে এ এর ঘনমাত্রা আমরা দেখলাম নেমে আসলো 70 তে এবং বি এর ক্ষেত্রে হলো 3, মানে তুমি দেখো যে বিক্রিয়া, তুমি এখানে ঘনমাত্রা পার্থক্য কত দেখছো, 3, তাই তো। কারণ হচ্ছে এখানে বিক্রিয়া এখন স্টার্ট হয়ে গেছে, এখন এ বিক্রিয়কটা উৎপাদে পরিণত হচ্ছে 3 মোল পার লিটার। তাহলে তুমি লিখতে পারো যে 2 সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন, 2 সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন কত দেখলাম আমরা, 3 মোল পার লিটার। তাহলে আমরা কি জানি বিক্রিয়ার হার বলতে কি বোঝায়, বিক্রিয়ার হার জিনিসটা হলো অনেকটা, তোমাকে যদি সহজ ভাবে আমি বোঝাতে চাই, বিক্রিয়ার হারটা হবে বেগের মতো। আমরা ফিজিক্সে পড়ি না যে বেগ, বেগ বলতে আমরা কি বুঝি, দেখো যে একক সময়ে কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তাই তো, অতিক্রান্ত দূরত্ব যত হবে একক সময়ের ক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি কি, বেগ। তাহলে বিক্রিয়ার হারটাও হবে যে একক সময়ে বিক্রিয়া যতটুকু অগ্রসর হবে, অর্থাৎ একক সময়ে যতটুকু বিক্রিয়া হচ্ছে তাকেই আমরা বলছি বিক্রিয়ার হার। ইজ ইট ক্লিয়ার? বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি, যে একক সময়ে যে বিক্রিয়াটুকু হচ্ছে সেটাকেই আমরা বলছি বিক্রিয়ার হার। তাহলে আমরা এখন একক সময় বের করবো, যে 1 সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন কত হবে, দেখো তো, 3/2। এখন আমাকে বলো, এই যে একক সময়ে যে ঘনমাত্রার পরিবর্তনটা আমরা বের করলাম, এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। অর্থাৎ একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন বলতে কি বোঝায়, যে এখানে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া অগ্রসর হচ্ছে, তাই হচ্ছে আমাদের ঘনমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। আর সেই জন্যই আমরা বের করলাম যে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন, এটাকে আমরা বলবো মূলত বিক্রিয়ার হার।
এখন তোমাদের কাজ হচ্ছে কমেন্ট করে আমাকে জানাও যে বিক্রিয়ার হারের একক কি হবে, ইউনিট কি হবে, আমাকে একটু জানাও কমেন্ট করে যে বিক্রিয়ার হার যে আমরা বলছি এই বিক্রিয়ার হারের একক কি হবে, বলো আমাকে বিক্রিয়ার হারের একক কি হবে। যারা সাথে আছো সবাই কমেন্ট করো যে বিক্রিয়ার হারের একক কি হবে। একটু কমেন্ট করে জানো, তোমাদের কমেন্ট পেলে আমি সামনে আগাবো। যে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার যে আমরা পড়লাম যে একক সময়ে বিক্রিয়ার পরিবর্তন মানে হচ্ছে একক সময়ে যে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে আমরা সেটাকে বিক্রিয়ার হার বলছি। এখন আমাকে বলো যে এই বিক্রিয়ার হারের তাহলে এককটা কি হবে। যারা সাথে আছো প্রত্যেকের কাছ থেকে আমি কমেন্ট এক্সপেক্ট করছি, কমেন্ট করো যে বিক্রিয়ার হারের একক কি হবে। আচ্ছা তোমরা কি কমেন্ট করছো না নাকি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? ডিসঅ্যাপয়েন্ট করলে চলবে না, সাথে অনেকেই আছে। আমি প্রত্যেকের কাছে জানতে চাচ্ছি যে এই যে আমাদের এককটা আমরা যে এখান থেকে বের করলাম যে একক সময়ে বিক্রিয়ার হারের যে ঘনমাত্রার যে পরিবর্তন সেটাকে আমরা বলছি বিক্রিয়ার হার। এখন সেই বিক্রিয়ার হারের একক কি হবে। নো, বিক্রিয়ার হারের একক হচ্ছে রাকিবুল বলছে কনসেন্ট্রেশন। কিভাবে হবে বিক্রিয়ার হারের একক মানে হচ্ছে ইউনিট কি হবে। ইউনিট হবে দেখো এখানে আমরা লিখলাম মোল পার লিটার হচ্ছে আমাদের ঘনমাত্রার পরিবর্তন আর পার সেকেন্ডে বের করছি, তাহলে কি হবে এখান থেকে দেখলেই আমরা আসলে বুঝে যাই মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের একক। কি বললাম আমরা বিক্রিয়ার হারের একক কি তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। এই এমসিকিউটা অ্যাকচুয়ালি অনেক বেশি তোমাদের হচ্ছে পরীক্ষায় আসে যে মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা অনেকেই অ্যান্সার করেছে, মহামিন জানাচ্ছে মোল পার লিটার না, মোল পার লিটার হবে না, অ্যাকচুয়ালি মোল পার লিটার পার সেকেন্ড হবে। আদনান জামি বলছে মোল পার লিটার পার সেকেন্ড, পিয়াল বলছে মোল পার লিটার পার সেকেন্ড। একদম সঠিক উত্তর, হ্যাঁ মোল পার লিটার পার সেকেন্ড হবে আমাদের এই বিক্রিয়ার হারের ইউনিট। আচ্ছা এবার আমরা চলে যাব রাসায়নিক সাম্যাবস্থায়। এই যে আমরা রাসায়নিক সাম্যাবস্থাটা দিয়ে শুরু করেছিলাম, এখন সেই রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা বলতে মূলত বোঝায় এই যে উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া উভয় বিক্রিয়ার হার যখন সমান হবে, সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হবে তখন সেই অবস্থাটাকে আমরা কি বলছি, সেই অবস্থাটাকে আমরা বলবো যে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা রাকিবুল বলছে যে কিভাবে আসছে আপু এককটা। আচ্ছা তুমি এককটা বুঝতে পারোনি। আচ্ছা দেখো আমরা বলেছিলাম যে কত ছিল ডাটাটাও তো আমার মনে নেই। আচ্ছা যাই হোক 2 সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন আমরা বলেছিলাম যে ধরো 3 মোল পার লিটার, এটা হচ্ছে আমাদের ঘনমাত্রার একক। আর আমরা বললাম তাহলে 1 সেকেন্ডে কত হবে, তাই তো আমরা পার সেকেন্ডে বের করতে যাচ্ছি। তাহলে তুমি দেখো এটা যদি তুমি লিখো 3/2 মোল পার লিটার, আর যেহেতু তুমি পার সেকেন্ডে বের করেছো তাহলে এককটা এই পার সেকেন্ড আসবে এবং এটাই হচ্ছে মূলত তোমার কি বিক্রিয়ার হারের ইউনিট। এবার কি ক্লিয়ার হয়েছে? রাকিবুল হচ্ছে প্রশ্ন করেছিল, আবার তুমি অ্যান্সার করতে পারো যে এবার তোমার কাছে হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা যে কিভাবে আসলে এই ইউনিটটা। আচ্ছা এখন চলে আসি আমরা যেটা করছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা। কি বললাম যে যখন আমরা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখব যে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া উভয় বিক্রিয়ার হারটা সমান হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ এখন এরা সাম্যাবস্থায় রয়েছে, তাই তো। আচ্ছা যদি একটু আমরা দেখি যে ধরো এ এবং বি বিক্রিয়া করলো এবং এদের ঘনমাত্রার চেঞ্জটা আমরা বেশ কয়েকটা রিডিং নিলাম। যেমন ধরো যে প্রথমে এরা 20 যখন t 0 সেকেন্ড, তারপর ধরো এরা নেমে এলো 17
3, তারপর ধরো 10, 10, তারপর ধরো 8, 12, 8, 12, 8, 12। অর্থাৎ আমাদের টোটাল ঘনমাত্রাটা সমান থাকবে। ঠিক আছে, আমরা যত নিলাম, যে যত ঘনমাত্রার আমরা বিক্রিয়ক নিয়েছি সেই ঘনমাত্রার উৎপাদ, অর্থাৎ এই টোটাল ঘনমাত্রাটা বিক্রিয়ক এবং উৎপাদকের টোটাল ঘনমাত্রাটা দেখো প্রত্যেক ক্ষেত্রে সমান আছে। এখন আমরা যদি সময় ধরি, যে এখানে ধরো 2 সেকেন্ড, এখানে রয়েছে 4 সেকেন্ড, 6 সেকেন্ড, এই রিডিংটা ধরো নিলাম যে 8 সেকেন্ডে এবং এটা 10 সেকেন্ড, টোটাল তুমি এই রিডিংটা নিলে। এখন আপাত দৃষ্টিতে তুমি আমাকে বলো যে প্রত্যেকটা হচ্ছে ঘনমাত্রা, ঠিক আছে, তাহলে মোল পার লিটার এককে রয়েছে। আচ্ছা, এখন আমাকে বলো যে কোন সময়টাতে তোমার মনে হচ্ছে যে এরা সাম্যাবস্থায় রয়েছে। এই যে রিডিং গুলো দেখলাম, এখান থেকে আমাকে তুমি বলো যে কোন সময় তোমার মনে হচ্ছে এরা সাম্যাবস্থায় উপনীত হয়েছে বা সাম্যাবস্থায় পৌঁছে গিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ডেটাটা দেখলে বা এই রিডিং গুলো দেখলে 50 to 60% মানুষই বলবে যে এই সময় অর্থাৎ 4 সেকেন্ডে যেখানে 10, 10 রয়েছে দুটার ঘনমাত্রা, সেখানে তারা বলবে যে কি হয়েছে বলতো, সাম্যাবস্থায় রয়েছে। দেখি তোমাদের অ্যান্সার কি হয়। এই যে রাকিবুল জানাচ্ছে যে 10:10। আচ্ছা, আর কেউ, আর কার কি মনে হচ্ছে কোন অবস্থাতে? 4 কে জানাচ্ছে আমাদের সাথে, সাবির জানাচ্ছে যে 4 সেকেন্ডে। আচ্ছা, আমি যা বললাম যে 50 to 60% মানুষের কাছে অ্যান্সারটা আমরা পাবো যে এটা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা একটা ভুল ধারণা বা ভুল কনসেপ্ট, এটা মিস কনসেপ্ট। আমরা এখানে ঘনমাত্রাটা সমান দেখে মনে করলাম যে এখানে কি হচ্ছে, সাম্যাবস্থায় পৌঁছে গিয়েছে, কিন্তু আমরা সাম্যাবস্থার সংজ্ঞা কি পড়েছি, ডেফিনেশন কি জেনেছি যে বিক্রিয়ার হার সমান হবে, বিক্রিয়ার হার সমান হবে। এখানে তো আমরা ঘনমাত্রার ডেটা দেখছি, তাহলে আমরা কিভাবে ঘনমাত্রার ডেটাতে হচ্ছে সমান সমান দেখে বলে দিচ্ছি যে এখানে সাম্যাবস্থা। দেখো ব্যাপারটা মনে হচ্ছে যেন যেহেতু এখানে ক্রমশ এটা কমে যাচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, আমাদের মনেই হচ্ছে যে কেবলমাত্র বিক্রিয়ক থেকেই যেন উৎপাদ তৈরি হচ্ছে, অর্থাৎ পশ্চাৎমুখী যে বিক্রিয়াটা হচ্ছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। দেখো আমি যদি তোমাদের বোঝার জন্য একটু লিখি এখানে যে এ বি, এখন ধরে নিলাম আমি এ আছে আমার কাছে 100 ঘনমাত্রা, এর ঘনমাত্রা ধরে নিলাম 100 এবং বি এর ক্ষেত্রে আমি ধরে নিলাম তার ঘনমাত্রা হবে 50। এখন এ বিক্রিয়া করে বি উৎপন্ন করছে 20 মোল পার লিটার, আবার বি এখান থেকে ধরো এ উৎপাদন করছে 10 মোল পার লিটার। কেন? কেননা এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটা দুদিকেই সম্পন্ন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপু আপনি কেন এখানে 20 দিলেন, কেন এখানে 10 দিলেন? এটা সম্পূর্ণ ধরে নিয়েছি, কিন্তু তাও একটা লজিক হচ্ছে যে যেহেতু এর ঘনমাত্রা বেশি এবং যার ঘনমাত্রা বেশি হবে তার বিক্রিয়ার হার বেশি হবে, এটা ঘনমাত্রা এবং বিক্রিয়ার হারের মধ্যে সম্পর্ক, যার ঘনমাত্রা বেশি হবে তার বিক্রিয়ার হার তত বেশি হবে। বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝো, আজকে বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝো। তাহলে দেখো এর ক্ষেত্রে আসলে হচ্ছে কি, টোটাল বিক্রিয়াটাতে হচ্ছে কি, দেখো এর মধ্যে রয়েছে ঘনমাত্রা প্রথমে 100, সে তৈরি করছে 20, আবার বি থেকে এ উৎপন্ন হচ্ছে 10, তাহলে টোটাল ইন টোটাল সে ঘনমাত্রা রয়েছে তার 90। এবং যদি তুমি বি এর ক্ষেত্রে দেখো যে তার ছিল ঘনমাত্রা 50, সে আবার দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে বি থেকে এ উৎপাদিত হচ্ছে 10, আবার এ থেকে বি উৎপাদিত হচ্ছিল 20, তাই তো? তাহলে এর ইন টোটালে রয়ে গেছে 60। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে সম্মুখমুখী যে বিক্রিয়াটা তার বিক্রিয়ার হার বেশি, যেহেতু ঘনমাত্রা বেশি তাই তার বিক্রিয়ার হারও বেশি, এবং বি এর ক্ষেত্রে ঘনমাত্রা আমাদের কম ছিল, তার বিক্রিয়ার হারটাও কম, যার কারণে মানে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় বিক্রিয়াটা কেবল সম্মুখমুখী হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বিক্রিয়াটা উভমুখী হচ্ছে, অর্থাৎ সম্মুখ দিকেও বিক্রিয়া হচ্ছে, পশ্চাৎ দিকেরও বিক্রিয়া ঘটছে। এখন চলে আসি এই কথায়, এই যে আমি জানতাম যে তোমরা অনেকে অ্যান্সার করবে যে 4 সেকেন্ডে সাম্যাবস্থায় চলে গিয়েছে, কিন্তু দেখো তো ব্যাপারটা আসলে হচ্ছে কি, তুমি যদি 6 সেকেন্ড থেকে দেখো, 6 সেকেন্ড থেকে তুমি ঘনমাত্রার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না, ঘনমাত্রার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ না। কেন পরিবর্তন দেখতে পাচ্ছ না? কারণ তারা একটা সাম্যাবস্থায় উপনীত হয়েছে, এমন একটি সাম্যাবস্থায় উপনীত হয়েছে যেখানে
এ থেকে ঠিক যত মোল বি উৎপন্ন হচ্ছে, বি থেকে রিভার্স বিক্রিয়ায় ঠিক তত মোল এ উৎপন্ন হচ্ছে। ব্যাপারটা কি ক্লিয়ার? যার কারণে এদের মধ্যে আর কোনো চেঞ্জ আসছে না, অর্থাৎ এ থেকে যদি 2 মোল বি উৎপন্ন হয়ে থাকে, বি থেকেও 2 মোল এ উৎপন্ন হচ্ছে। যার কারণে এই পর্যায়ে এসে, অর্থাৎ আমরা যখন দেখব তাদের ঘনমাত্রার কোনো আর পরিবর্তন আসছে না, ঘনমাত্রাটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছেছে। কেননা এখানে বিক্রিয়ার হার এখন সমান, অর্থাৎ উভয় সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া দুটার হার সম্পূর্ণ সমান। আচ্ছা, মোহাইমিন বলছে যে 6 সেকেন্ড, মাহিম বলছে 6 সেকেন্ড, ওকে, মিষ্টি বলছে 6 সেকেন্ড। হ্যাঁ, অনেক ধন্যবাদ, তোমরা সবাই 6 সেকেন্ড বলেছো, একদম ঠিক উত্তর। এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই 6 সেকেন্ড থেকে আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হয়েছে, এবং যার কারণে এর পরবর্তীতে তার আর কোনো ধরনের বিক্রিয়ার হারে বলো বা ঘনমাত্রায় বলো পরিবর্তন আমরা আইডেন্টিফাই করতে পারছি না। ইজ ইট ক্লিয়ার? রাসায়নিক সাম্যাবস্থাটা কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও তো, যারা আমার সাথে এই মুহূর্তে ক্লাস করছি তারা আমরা একটু জানাই। আচ্ছা, সিহান বলছে আবার বলেন, আবার কোন পোরশনটা বলবো? তুমি কোনটা বুঝতে পারোনি আমাকে একটু কমেন্ট করলে আমি আবার বলতে পারি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের সাম্যাবস্থা কোন জায়গা থেকে এসলো বা কোন সেকেন্ড থেকে, কত সময় থেকে সাম্যাবস্থা শুরু হয়েছে? সাম্যাবস্থা শুরু হয়েছে আমাদের এই 6 সেকেন্ড থেকে। 6 সেকেন্ড থেকে সাম্যাবস্থা শুরু হয়েছে, কেননা তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ডেটাতে কোনো ধরনের ঘনমাত্রার পরিবর্তন নেই। কেননা আমার উভয় পক্ষে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া ঠিক যতটা তৈরি হচ্ছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও ঠিক সেম ভাবে তারা বিক্রিয়াটা চালিয়ে গেছে, যার কারণে আমরা আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আচ্ছা, ডেটাটা আমরা রেখে দেই, কেননা সামনে ডেটাটা একটু কাজে লাগতে পারে। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু জানাও যে হ্যাঁ আপু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, বসির জানাচ্ছে যে জি আপু ক্লিয়ার, মানে বুঝতে পারছে সে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে দেখি যে আমরা কি দেখতে পারি। দেখো, এই ক্লিয়ার করার জন্য তোমাদের হচ্ছে গ্রাফের সাহায্যে যদি আমি একটু বোঝাতে চাই। দেখো, প্রথমে আমরা কিসের গ্রাফ নেব? প্রথমে আমরা বিক্রিয়ার হার এবং সময়, বিক্রিয়ার হার বনাম সময়ের একটা গ্রাফ দেখব। আচ্ছা, এখানে যে আমরা হচ্ছে এ এবং বি এর মধ্যে বিক্রিয়াটা দেখলাম, তোমরা এখানে খেয়াল করেছো যে প্রাথমিক অবস্থায় আমার সম্মুখমুখী বিক্রিয়ার ঘনমাত্রা অনেক বেশি। যেহেতু ঘনমাত্রা বেশি, তার মানে তার বিক্রিয়ার হারও অনেক বেশি। এবং যদি তুমি নিচের দিকে যেতে থাকো তাহলে দেখবে যে এই সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ যখন এ বিক্রিয়ক, তার ক্ষেত্রে ঘনমাত্রা ধীরে ধীরে কমেছে। ধীরে ধীরে ঘনমাত্রা কমার মানে হচ্ছে তার ক্ষেত্রে বিক্রিয়ার হারটাও ধীরে ধীরে কমেছে। কিন্তু তুমি যদি অপোজিটে দেখো যে বি এর ক্ষেত্রে দেখো, প্রাথমিক অবস্থায় তার ঘনমাত্রা ছিল 0, অর্থাৎ কোনো বিক্রিয়ক আমাদের ছিল না। তার মানে এখানে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার শুরুতে একেবারেই বিক্রিয়ার হার ছিল না বললেই চলে, কিন্তু ধীরে ধীরে আমাদের ঘনমাত্রা লেভেল বেড়েছে এবং তার সাথে সাথে বিক্রিয়ার হারটা আমাদের ক্রমশ বেড়েছে। এখন তুমি যদি একটু গ্রাফের জিনিসটা বোঝার চেষ্টা করো, আমরা এদিক দিয়ে দিলাম সময় t এবং এখানে আমরা দেব বিক্রিয়ার হার। আচ্ছা, তাহলে গ্রাফটা যদি আমরা একটু কাটি, যে 5, 10, 15, 20, 25, এবং তুমি যদি বিক্রিয়ার হারটা এই সাইডে লিখো যে 10, 20, 30, 40, 50, 60, ঠিক আছে? আমরা যদি এইভাবে লিখি তাহলে আমরা দেখব যে যে বিক্রিয়াটা আমাদের সম্মুখমুখী আমাদের যে বিক্রিয়াটা, সেটা শুরুতে আমাদের বিক্রিয়ার হারটা অনেক বেশি ছিল। তাহলে আমরা যদি উপর থেকেই ধরি যে বিক্রিয়ার হারটা অনেক বেশি ছিল এবং একটা পর্যায়ে এসে যেহেতু তার ঘনমাত্রাটা সাম্যাবস্থায় চলে এসেছে বা তার ঘনমাত্রায় কোনো চেঞ্জ নেই, বিক্রিয়ার হারটাও একটা লেভেলে চলছে, তখন আমরা তার লাইনটা এইভাবে দেখাবো। এবং যদি আমরা বিক্রিয়কের ক্ষেত্রে বা পশ্চাৎমুখী বিক্রিয়ক, যেটা অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার উৎপাদ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যেটা কাজ করছে কি হিসেবে? বিক্রিয়ক হিসেবে। তা পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই
যে শুরুতে বিক্রিয়ার হারটা থাকে অনেক কম, একদম জিরো, তাই তো? তাহলে জিরো থেকে আমরা যদি শুরু করি যে সে এক সময় বাড়তে থাকবে, তাহলে বেড়ে আমরা আশা করতে পারি যে একটা সময়ে গিয়ে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া এবং আমাদের সম্মুখমুখী বিক্রিয়া দুটো যে গ্রাফটা রয়েছে তারা কি করবে, ইনসেক্ট করবে বা হচ্ছে ছেদ করবে। তাহলে তখন তারা একটা রেখা হয়ে চলতে থাকবে, যেটা আমাদের চলছে কি, আমাদের এক্স অক্ষের প্যারালালি হচ্ছে রেখাটা চলছে। এখন আমাকে বলো যে এই গ্রাফ অনুযায়ী কত সেকেন্ড সময়ে তারা সাম্যাবস্থায় উপনীত হয়েছে। এখন তুমি কমেন্ট করো যে এই গ্রাফ অনুযায়ী, এই যে আমরা গ্রাফটা দেখলাম যে বিক্রিয়ার হার বনাম সময়ের যে আমাদের গ্রাফটা, এই গ্রাফ অনুযায়ী কত সময়ে তারা সাম্যাবস্থায় উপনীত হয়েছে। কমেন্টে আমাকে জানাও। গ্রাফটা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার বোঝার কথা যে কোন অবস্থাটা এখানে সাম্যাবস্থা। তাহলে কমেন্ট করো যে সাম্যাবস্থায় যে পৌঁছলো সেই সাম্যাবস্থায় কত সময়ে তারা সাম্যাবস্থায় উপনীত হয়েছে। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কোন অবস্থায় বা হচ্ছে কত সময়ে আমাদের এদিকে রয়েছে বিক্রিয়ার হার আমরা এদিকে ধরেছি। এখন আমাকে বলো যে কত সময়ে তারা, এটা হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার গ্রাফ, এবং এই গ্রাফটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন তোমাদের কাজ হচ্ছে আমাকে জানানো যে কমেন্ট করে যে কোন সিচুয়েশন বা কত সেকেন্ডে এরা হচ্ছে সাম্যাবস্থায় পৌঁছেছে। আচ্ছা দেখি কে কমেন্ট করছে। আচ্ছা মাহিম বলছে 10, মিষ্টি বলছে 10। হ্যাঁ 10 সেকেন্ডে। যে আমরা যদি গ্রাফটা একটু ভালোভাবে নোটিস করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যেহেতু এটা আমাদের সময়, দেখো যে 10 সেকেন্ড সময় তারা একই সাথে, অর্থাৎ আমাদের এই সম্মুখমুখী বিক্রিয়ার গ্রাফ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গ্রাফ দুটো সাম্যাবস্থায় পৌঁছে একই সাথে চলছে। এখন আমাকে একটা উত্তর দাও যে এই গ্রাফটা কি সবসময় এরকম এক্স এর সাথে প্যারালালি চলবে নাকি কখনো উপর নিচে করতে পারে, সেটার অ্যান্সার দাও। যে এই যে আমরা দেখলাম এই গ্রাফটা কি এই এক্স অক্ষের সাথে যে প্যারালালি রয়েছে সবসময় এই প্যারালালিই তাকে থাকতে হবে সাম্যাবস্থা বজায় রাখতে হলে, সে কি উপর নিচেও উঠতে পারে কি পারে না? তোমাদের কি মনে হয়? অ্যান্সার করো। আচ্ছা সপ্তর্ষি বলছে 10 সেকেন্ড, রাকিবুল বলছে 10 সেকেন্ড, মোহাইমিন জামান বলছে 10 সেকেন্ড। হ্যাঁ সবার অ্যান্সার সঠিক হয়েছে, 10 সেকেন্ড। 10 সেকেন্ডে আমাদের এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছেছে, অর্থাৎ উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে পশ্চাৎমুখী বিক্রিয়া ও সম্মুখমুখী বিক্রিয়া দুটো বিক্রিয়ার হার এখানে সমান হয়েছে। আচ্ছা এখন আমাকে অ্যান্সার করো যে এই যে আমরা লাইনটা পেলাম এই লাইনটা কি সবসময় এক্স অক্ষ বরাবর প্যারালালি থাকলে কেবল সাম্যাবস্থাটা বজায় থাকবে, মানে সে কি উপর নিচে যেতে পারে কি পারে না? এটা নিয়ে তোমাদের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যার কারণে তোমাদের এই প্রশ্নটা করা। কার কি মনে হয়? যার যা মনে হয় সেটাই অ্যান্সার করো, হচ্ছে সঠিকই হতে হবে এমন কোনো কথা নেই। তোমরা অ্যান্সার করো, সঠিক করার দায়িত্ব আমার, আমি ঠিক করে দিচ্ছি, তোমরা অ্যান্সার করো। আচ্ছা রাকিবুল বলছে সেম থাকবে। এই জিনিসটাই তোমাদের কাছে আমি জানতে চাচ্ছিলাম, কারণ এটা নিয়ে আসলে অনেক সমস্যা হয়ে যায়। মোহাইমিন বলছে ক্যাটালিস্ট এন্ড আদার ফ্যাক্টর না থাকলে সমান থাকবে। হ্যাঁ ও আমার পয়েন্টটা খুব সুন্দরভাবে ধরতে পেরেছে। এখন আমি যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো, দেখো যদি আমরা এটার উপর কোনো ক্যাটালিস্ট অর্থাৎ কোনো প্রভাবকের বিক্রিয়াতে কোনো প্রভাবক ইউজ করি তাহলে কি হবে দেখো, যদি আমরা পজিটিভ কোনো ক্যাটালিস্ট ইউজ করি, পজিটিভ ক্যাটালিস্ট বলতে আমি বোঝাচ্ছি যে কোনো ধনাত্মক প্রভাবক যা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে এমন ধরনের কোনো প্রভাবক যদি আমি ব্যবহার করি তখন আমার এই লাইনটা এক্স এর সাথে প্যারালালি থাকবে না। এক্স এর সাথে প্যারালালি না থেকে সেটা বিক্রিয়ার হার যেহেতু বাড়াচ্ছে তাই এটা উপরের দিকে উঠে যেতে পারে। এখন কেন এটা, এখন কথা হচ্ছে যে এই অবস্থায় এটা কি সাম্যাবস্থা বজায় রাখছে নাকি রাখছে না, এই ক্ষেত্রে তোমাদের একটু দেখতে পাই যে হচ্ছে কনফিউশন কাজ করে। দেখো সাম্যাবস্থা অবশ্যই বজায় আছে, কেননা এখনো আমাদের সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া একই সাথে উপরে উঠছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা, যখন তুমি
বিক্রিয়াতে এই অবস্থাতে কোনো প্রভাবক বা ক্যাটালিস্ট ইউজ করছো, তখন যেটা হবে সে একই সাথে সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে, অর্থাৎ দুই বিক্রিয়ার হারই ত্বরান্বিত হবে, যার কারণে তারা সাম্যাবস্থা অবশ্যই বজায় রাখবে এবং বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। ক্লিয়ার? এবার হলো যদি তুমি নেগেটিভ কোনো ক্যাটালিস্ট ইউজ করো, অর্থাৎ ঋণাত্মক কোনো প্রভাবক ইউজ করো, তাহলে কি হবে? তাহলে কি হবে তোমরা বলো। যে যদি মাহিম বলছিল যে আপু সেম থাকবে, ওকে সেম থাকবে। এখন হচ্ছে যে বুঝিয়ে দিলাম যে কখন সেম থাকবে না এবং সেম না থাকলেও কেন তখন সাম্যাবস্থা বজায় থাকবে, এই কনসেপ্টটা সবার ক্লিয়ার থাকা উচিত। তাহলে দেখো যদি আমরা নেগেটিভ ক্যাটালিস্ট ইউজ করি তাহলে কি হবে? নেগেটিভ ক্যাটালিস্ট কি করবে? বিক্রিয়ার গতি ত্বরান্বিত না করে বরং বিক্রিয়ার গতি হ্রাস করে দেবে। তাহলে কি হবে? যে এটা নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ বিক্রিয়ার হারটা কমে আসবে। এখন এই যে বিক্রিয়ার হার কমে আসবে তাতে কি বিক্রিয়ার সাম্যাবস্থা বিনষ্ট হবে? না, সাম্যাবস্থার মতোই রয়েছে। ক্যাটালিস্ট এখানে যেটা করবে সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া দুটারই বিক্রিয়ার হারকে একসাথে কমিয়ে দেবে, যার কারণে বিক্রিয়ার হারটা কমে যাবে এবং গ্রাফটা এইভাবে নিচের দিকে চলে আসবে। তাহলে তোমার এইখান থেকে এইটুকু ক্লিয়ার যে কোন একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় উপনীত হবে তার পরবর্তীতে সেখানে যদি তুমি ক্যাটালিস্ট কোনো ইউজ করো, সেই ক্যাটালিস্ট ওই বিক্রিয়ার সাম্যাবস্থাটাকে নষ্ট করতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? কোনো সাম্যাবস্থায় যদি হচ্ছে চলে যায় তাহলে তারপর সে সাম্যাবস্থায়, রাকিব এখনো বলছে যে উপনিচ হলে সাম্যাবস্থা বজায় থাকবে না। সাম্যাবস্থা কেন বজায় থাকবে না? তুমি আমার কথাটা আরেকবার ক্লিয়ারলি শোনো। যে আমরা জানি সাম্যাবস্থা কখন ঘটে? যখন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া দুটো বিক্রিয়ার হার যখন সমান থাকবে তখন আমরা বলছি সেটাকে সাম্যাবস্থা। এখন বিক্রিয়ার হার বাড়বে বা কমবে সেটা যদি উভয় বিক্রিয়ার ক্ষেত্রে সমান হারে বাড়ে বা কমে তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা তো বিনষ্ট হচ্ছে না। অর্থাৎ যখন সাম্যাবস্থায় পৌঁছে গেল তখন তুমি একটা ক্যাটালিস্ট দিলে, কোন একটা প্রভাবক দিলে যে পজিটিভ ক্যাটালিস্ট, অর্থাৎ যে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে এবং সে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া উভয়টির গতিকে ত্বরান্বিত করবে, যার ফলে তোমার সাম্যাবস্থায় প্রথমে তুমি কিরকম দেখেছিলে? দেখো সাম্যাবস্থায় তুমি দেখেছিলে বিক্রিয়াটা এভাবে চলছে, কিন্তু এখন তুমি দেখলে যখন তুমি পজিটিভ ক্যাটালিস্ট ইউজ করছো তখন দুটো বিক্রিয়ারই সাম্যাবস্থা বজায় রেখে বিক্রিয়ার হারটা কেবল বেড়ে যাচ্ছে। কিন্তু যেহেতু উভমুখী বিক্রিয়ার দুপাশের বিক্রিয়ার ক্ষেত্রেই হার বাড়ছে তার মানে হচ্ছে সাম্যাবস্থা সে বজায় রাখছে, তারপরেও সে ক্যাটালিস্টটা এসে বিক্রিয়ার গতিকে শুধু ত্বরান্বিত করছে বলে গ্রাফটা উপরের দিকে উঠে যাচ্ছে। বা নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ ক্যাটালিস্ট যখন তুমি ইউজ করবে ঠিক ভাইস ভার্সা হবে। রাখি বল এখন কি ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে একটু বলো। আচ্ছা পলাশ বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নটর ডেম কলেজ ঢাকা থেকে সে আমাদের সাথে রয়েছে। ওকে ওয়েলকাম। আচ্ছা তাহলে হচ্ছে আমরা কি বুঝতে পারলাম, মানে এখন কি ক্লিয়ার হয়েছে? রাকিবুলের একটু বুঝতে প্রবলেম হচ্ছিল, এখন আমাকে একটু জানো যে এখন ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ রাকিবুল জানাচ্ছে এখন ক্লিয়ার হচ্ছে। আচ্ছা এখন আমরা আরেকটা গ্রাফ দেখি। এবারের গ্রাফটা আমরা দেখব যে ঘনমাত্রা বনাম সময়ের। কোন গ্রাফটা দেখব? যে ঘনমাত্রা বনাম সময়ের ক্ষেত্রে গ্রাফটা কিরকম হয়। দেখো যেহেতু আমাদের এখানে ঘনমাত্রা বনাম সময়ের ডেটাটা আমাদের রয়ে গেছে রিডিংটা, তাহলে সেই রিডিং অনুসারেই যদি আমরা একটা গ্রাফ তৈরি করতে চাই দেখো কিরকম আসে। সময়টা আমরা হচ্ছে এ পাশ থেকে ধরলাম যে 2 4 6 8 10 12। আচ্ছা আর এখানে হচ্ছে আমাদের ঘনমাত্রা। ঠিক আছে ঘনমাত্রা আমরা ধরবো 8 10 12 14 16 18 20। ওকে তাহলে আমাকে এখন দেখো যদি আমরা বিক্রিয়কের ক্ষেত্রে প্রথমত দেখি বা সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখি তাহলে দেখো কি আসে ঘনমাত্রা, কি আসে দেখো 0 সেকেন্ডের ক্ষেত্রে ঘনমাত্রা হচ্ছে 20 সর্বোচ্চ ঘনমাত্রা। তার পরবর্তীতে 2 সেকেন্ডে ঘনমাত্রা চলে আসছে কততে? দেখো 2 সেকেন্ডে ঘনমাত্রা আসছে 17তে।
অর্থাৎ এই জায়গাতে। তারপর দেখো 4 সেকেন্ড, 4 সেকেন্ডে হচ্ছে 10 এই জায়গাতে। তার পরবর্তীতে 6, 8 এবং 10 সেকেন্ডে 8, ঘনমাত্রা 8। তাহলে দেখো 6, 8, 10 সেকেন্ড আমরা ঘনমাত্রা পেলাম 8। তাহলে আমরা যদি লাইনটা হচ্ছে যোগ করে দেই, এরকম একটা লাইন পাচ্ছি আমরা বিক্রিয়কের ঘনমাত্রার ক্ষেত্রে। এখন দেখো উৎপাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে প্রথমে তার ঘনমাত্রা কত, দেখো 0, ঘনমাত্রা রয়েছে প্রথমে 0। তারপরে দেখো ঘনমাত্রা হচ্ছে আমাদের 3, ওকে 3 হবে, তাহলে এই পর্যায়ে আমরা ধরি 3। তারপরে দেখো 10, কত সেকেন্ডে 10, 4 সেকেন্ডে 10। তারপর দেখো 12, 12, 12, অর্থাৎ 6, 7, 8 সেকেন্ডে হচ্ছে ক্রমশ তারা এই 12তে রয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তুমি যদি এখানেও লাইনটা তৈরি করে ফেলো, তাহলে অনেকটা এই রকম একটা গ্রাফ পাবে। তাহলে এখন তোমার কাজ হচ্ছে আমাকে জানানো যে এইটার ক্ষেত্রে এই গ্রাফে তোমার কত সময়ে তারা সাম্যাবস্থায় উপনীত হয়েছে, সাম্যাবস্থাটা কত সময়ে এসেছে। দেখো গ্রাফটা কিসের ছিল, গ্রাফটা হচ্ছে ঘনমাত্রা এবং সময়, ঘনমাত্রা বনাম সময়ের যে গ্রাফটা, যে ডেটাটা আমরা এখানে ইউজ করেছিলাম বোঝার জন্য শুরুতে, সেই ডেটা থেকে আমরা যদি গ্রাফটা দাঁড় করাই, তাহলে মোটামুটি এরকম একটা গ্রাফ আমাদের এসেছে উৎপাদক এবং বিক্রিয়কের। এখন তোমার কাজ হচ্ছে বলা এই অভিমুখী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ থেকে বলা যে সাম্যাবস্থাটা কত সেকেন্ডে এসেছে। দেখো আমি যদি একটু দেখিয়ে দিই, তাহলে এই আচ্ছা রাকিবুল বলছে থ্যাঙ্কস আপু, অনেক সুন্দর ক্লাস হচ্ছে। হ্যাঁ ক্লাসটা তুমি শেষ পর্যন্ত করো, ধন্যবাদ। আচ্ছা রাকিব বলছে 6 সেকেন্ডে, হ্যাঁ এই তো তুমি বুঝতে পেরেছো 6 সেকেন্ডে। দেখো এখানের পরে আমরা এই 6 সেকেন্ডের পরে দেখতে পাচ্ছি উৎপাদক বা বিক্রিয়ক দুটোর ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন আমরা পাচ্ছি, হ্যাঁ যেটা এক্স অক্ষের প্যারালাল। স্ট্রেট লাইন কেন পাচ্ছি, কারণ এখানে ঘনমাত্রার আর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আমাদের বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে গিয়েছে, যার কারণে আমাদের কোনো ধরনের ঘনমাত্রার আর পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে এই গ্রাফের জন্য আমাদের কত হবে, যে 6 সেকেন্ড, এই 6 সেকেন্ডে আমরা হচ্ছে সাম্যাবস্থায় পৌঁছে গিয়েছি। সবার কাছে ক্লিয়ার? সপ্তর্ষি বলছে 6 সেকেন্ড। আচ্ছা সবার ক্লিয়ার হলে আমাকে একটু জানাও যে হ্যাঁ আপু ক্লিয়ার। সবার কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা রাকিবুল জানাচ্ছে আমাদের জি আপু ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা সাম্য ধ্রুবক নিয়ে পড়াশোনা করার জন্য আমরা মূলত অনেকগুলো টার্মের সাথে পরিচিত হতে হবে আমাদের, যে টার্মগুলো সম্পর্কে তোমার যদি ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে এই সাম্য ধ্রুবক রিলেটেড যত ম্যাথ রয়েছে বলো বা কোনো কনসেপ্টই তোমার ক্লিয়ার হবে না। তাহলে আমাদের শুরুতে কি করতে হবে, এই সাম্য ধ্রুবক পড়তে গেলে বা জানতে গেলে যে টার্মগুলো আমাদের দরকার, সেই টার্মগুলোর সাথে আমরা প্রথমে পরিচিত হব। আচ্ছা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, তাই না? দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, যে PV = nRT, তাই তো? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে PV = nRT, যেখানে P সমান প্রেসার, V বলতে ভলিউম বোঝাচ্ছে, N বলতে নাম্বার অফ মোল, অর্থাৎ সেই গ্যাস বলো বা সেই মোলের ক্ষেত্রে মোল সংখ্যা বোঝাচ্ছে, আর বলতে মূলত একটা কনস্ট্যান্টকে বোঝায় যেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এবং তে আমরা বোঝাচ্ছি টেম্পারেচারকে। এখন আর এর নির্দিষ্ট মান রয়েছে, আর এর নির্দিষ্ট মান রয়েছে 8.31
জুল পার মোল পার কেলভিন, অথবা আর এর ক্ষেত্রে তোমার আরেকটা মান রয়েছে যেটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখন কথা হচ্ছে আপু যে কনস্ট্যান্ট একটা মান কেন দুইটা? যদি তুমি একটু খেয়াল করো ব্যাপারটা তুমি লক্ষ্য করবে যে এই মানটা রয়েছে আমাদের এসআই ইউনিটে। কোন ইউনিটে রয়েছে? এসআই ইউনিটে রয়েছে, তাই তো? এসআই ইউনিটে রয়েছে বলতে আমরা কি বুঝি যে যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম করব এসআই ইউনিটে তখন আমরা ইউজ করব এই মানটা, কিন্তু যখন আমরা এসআই ইউনিট বাদে অন্য কোনো ইউনিট দ্বারা অঙ্ক করব তখন আমরা এই মানটা ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। এখন কথা হচ্ছে আপু আদর্শ গ্যাস কোনগুলো? দেখো, অনেক আগে বিজ্ঞানী চার্লস এবং বিজ্ঞানী বয়েল বলেছেন যে তাদের সূত্র যারা ফলো করে চলে, অর্থাৎ যারা বিজ্ঞানী বয়েল এবং চার্লসের সূত্র অনুযায়ী যে গ্যাস সমূহ চলছে বা নিয়ম মেনে চলছে তাদেরকে আমরা বলছি মূলত আদর্শ গ্যাস। এখন আপু আমি যদি বলি যে এই যে আমি নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এটা কি আপু আদর্শ গ্যাস? না, এটা আদর্শ গ্যাস না, এটা হবে বাস্তব গ্যাস, যেটা তোমরা ফিজিক্সে খুব সুন্দরভাবে পড়বে যে কোনটা আদর্শ গ্যাস কোনটা বাস্তব গ্যাস, দুটার মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা প্রযোজ্য কাদের ক্ষেত্রে? যারা হচ্ছে ভদ্র, সহজ হিসাব, তাই না? যেহেতু চার্লস এবং হচ্ছে বয়েলস দুজন অনেক বড় মাপের বিজ্ঞানী এবং তাদের হচ্ছে ল যারা ফলো করছে তারা অবশ্যই ভদ্র বাচ্চা, তাই না? তো হচ্ছে আদর্শ গ্যাসগুলো হচ্ছে সেই ভদ্র মানুষ যারা হচ্ছে ওই বিজ্ঞানীদের নিয়ম মতো চলছে এবং তাদের ক্ষেত্রে আমাদের এই সূত্রটি প্রযোজ্য হবে। ক্লিয়ার? আমাকে একটু জানো তো ক্লিয়ার কিনা। পলাশ জানাচ্ছে 6 সেকেন্ড, দেন সে বলছে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, অনেকেই হচ্ছে বলছে পিভি ইকুয়ালস টু এনআরটি, হ্যাঁ সূত্রটা সঠিক হয়েছে। ওকে, পলাশ হচ্ছে মান দুটো লিখে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মাহিম বলছে যে এককের পরিবর্তন মানের পরিবর্তনের কারণে, এককের পরিবর্তনের কারণে মানের পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, যখন আমরা এসআই ইউনিটে ব্যবহার করছি তখন আমরা এই মানটা ব্যবহার করব, যখন এসআই ইউনিট বাদে আমরা অন্য ইউনিটগুলো ব্যবহার করছি তখন আমরা এই মানটা ব্যবহার করব। আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট টার্ম যেটা আমাদের জানতে হবে। এখন চলো আমরা নতুন আরেকটা টার্ম সম্পর্কে জেনে নিই। দেখো, এখন আমরা শিখব মোল ভগ্নাংশ। কি শিখব? মোল ভগ্নাংশ। এগুলো আমরা কেন শিখছি? এই যে আমরা সাম্য ধ্রুবক সম্পর্কে শিখতে চাই বা জানতে চাই, এর প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই টার্মগুলো লাগবে বলে আমরা বিস্তারিতভাবে বা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য প্রথমে এই টার্মগুলো শিখে নিচ্ছি। এখন বলো যে মোল ভগ্নাংশ কি? আপু মোল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? আচ্ছা দেখো, খুব সহজ হিসাবে যদি বোঝাতে চাই, ধরো একটি পাত্র, এই পাত্রে দুটি গ্যাসের মিশ্রণ রয়েছে, ধরলাম এ একটি গ্যাস এবং বি একটি গ্যাস, এই দুটো গ্যাসের মিশ্রণ রয়েছে আমাদের এই পাত্রটাতে, যার মোল সংখ্যা আমরা ধরে নিলাম যে এ রয়েছে এন এ মোল এবং বি রয়েছে এন বি মোল। এখন মোল ভগ্নাংশ বলতে কি বোঝায়? মোল ভগ্নাংশ হচ্ছে মূলত একটি অনুপাত। মোল ভগ্নাংশ বলতে আমরা মূলত একটি অনুপাতকে বোঝাই। এখন কিসের অনুপাত? সেটা হচ্ছে যে কোনো মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যাকে ওই মিশ্রণের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলে যে অনুপাতটা আসে সেটাকেই আমরা বলবো মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশকে আমরা প্রকাশ করি এক্স চিহ্নটি দ্বারা। তাহলে আমরা যদি এই উপাদানের জন্য মোল ভগ্নাংশ বের করতে চাই তাহলে কি হবে দেখো তো? তাহলে হবে, আমরা কি বলেছিলাম যে কি হবে, যে উপাদানটার মোল ভগ্নাংশ বের করব আমরা তার মোল সংখ্যা x এর জন্য তাহলে হবে এই উপাদানের মোল সংখ্যা n a, এবং আমরা বললাম ডিভাইড করব আমরা মোট মোল সংখ্যা দ্বারা, মানে কি n a প্লাস n b, তাই তো? এটা হবে আমাদের এই উপাদানের জন্য মোল ভগ্নাংশ। তাহলে আমরা সেম প্রসেসে b এর জন্য বের করতে পারি। দেখো এখানে কি হবে n b, n a প্লাস n b। মোল ভগ্নাংশ কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? দেখো মোল ভগ্নাংশ তুমি কিভাবে বের করবে এটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও।
রাকিব বলছে ক্লিয়ার। ওকে, হ্যাঁ ফিজিক্স ফার্স্ট পেপারের লেসন 10 এ রয়েছে, পলাশ বলে দিচ্ছে। হ্যাঁ পলাশ হচ্ছে তোমাদের হেল্প করছে, যারা হচ্ছে তোমরা জানো না যে ফিজিক্সে হচ্ছে কোন জায়গায় তোমরা ওই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের সম্পর্কে জানতে পারবে, সে তোমাদের জন্য একটু হেল্প করে দিল। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পলাশ। এখন আমাকে বলো যে তোমরা মোল ভগ্নাংশ জিনিসটা বুঝতে পেরেছো কিনা। যে মোল ভগ্নাংশ বলতে তাহলে আমরা মূলত কি বুঝি, যে কোন একটা মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যাকে ওই মিশ্রণের মোট উপাদানের মোল সংখ্যার যোগফল দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যে অনুপাতটা আমরা পাবো সেটাকে ওই মিশ্রণের ওই উপাদানের মোল ভগ্নাংশ বলা হয়। ইজ ইট ক্লিয়ার? যারা সাথে আছো বুঝতে পেরেছো, বুঝেছো কিনা আমাকে একটু ক্লিয়ারলি জানাও যে আমরা মোল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হবে সেটা শিখতে পারলাম কিনা। এবং তোমার এই যে কোন একটা মোল ভগ্নাংশ তুমি বের করবে, সেই মোল ভগ্নাংশের একটা রেঞ্জ রয়েছে। এই রেঞ্জটা তোমার যে কোনো এমসিকিউ কোশ্চেনের জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট, জানাটা তোমার অ্যাকচুয়ালি দরকার। পলাশ বলছে জি আপু ক্লিয়ার। আচ্ছা রেঞ্জটা দেখো, রেঞ্জটা কত হবে, যে মোল ভগ্নাংশের রেঞ্জ হবে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। রেঞ্জটা আমরা কত বললাম, যে 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। এটার একটা কারণ আছে, তুমি যদি মনে রাখতে নাও পারো তাও তুমি যদি হচ্ছে শিখে যাও যে কেন, তাহলে তোমার রেঞ্জটা কষ্ট করে আর মুখস্থ করা লাগবে না, এমনি তুমি বোঝা যাবে। দেখো যদি কোনো মোল ভগ্নাংশে আমরা হচ্ছে 0 ধরি, তার মানে কি, তার মানে হচ্ছে মোট মিশ্রণে ওই উপাদানটা 0 পরিমাণে রয়েছে। তাহলে যদি আমরা এক্স এর ক্ষেত্রে আমরা দেখি যে এটা 0, যদি 0 দেখি তার মানে কি, তার মানে হচ্ছে এ এখানে নেই, এর অস্তিত্ব নেই। তাহলে যদি এর অস্তিত্ব না থাকে তাহলে কি এটা একটা মিশ্রণ হবে? এ যদি 0 পরিমাণে থেকে থাকে তাহলে কি এটা কোনো মিশ্রণ হবে? এটা তো আর মিশ্রণ হলো না। তাহলে এখানে বিশুদ্ধ বি রয়েছে শুধু, এর কোনো অস্তিত্ব নেই, তাহলে এটাকে মিশ্রণ বলা যাবে না। আবার দেখো যদি তুমি 1 ধরো, যদি তুমি এক্স এর মান 1 ধরো তাহলে কি হবে, তাহলে বি এর পরিমাণ হবে 0, তাই তো? কেননা আমরা জানি যে এক্স এ প্লাস এক্স বি মোল ভগ্নাংশের মোট পরিমাণ কোনো মিশ্রণে সবসময় 1 হবে। এটাও একটা এমসিকিউ কোশ্চেন যে সবসময় মোল ভগ্নাংশ কোনো মিশ্রণের মোল ভগ্নাংশের যোগফল সবসময় 1 হবে। তাহলে তুমি দেখো যদি 1 আমরা ধরে নিই যে শুধু এর মানে হচ্ছে এর মোল ভগ্নাংশ 1, তাহলে তার মানে কি যে এখানে বি এর কোনো অস্তিত্ব নেই। এখন বি এর যদি কোনো অস্তিত্ব না থাকে বা বি এর মান 0 হয়, তার মানে এটা কোনো মিশ্রণ হয়নি, তখন সেটা বিশুদ্ধ উপাদান থেকে যাবে, অর্থাৎ কোনো মিশ্রণ হবে না। যার কারণে আমাদের এখানে মান সব সময় বা রেঞ্জ সব সময় হবে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। ক্লিয়ার হয়েছে যে কেন হচ্ছে মোল ভগ্নাংশের মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হবে? রিজনটা ক্লিয়ার কিনা আমাকে সেটা জানাও, রিজনটা হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। হাসিব জানাচ্ছে জি আপু। হাসিব এত লেট কেন? আজকের ক্লাসে হাসিব অনেক লেট এবং আমি অনেকে দেখতে পাচ্ছি না, আমার রেগুলার স্টুডেন্ট অনেকেই আমি দেখতে পাচ্ছি না, তবে নতুন শাখা অনেকে রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এখন আমাকে বলো যে এই যে মোলের যে মোল ভগ্নাংশের আমাদের রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটা কি হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, যে কেন এটা 0 থেকে বড় হতে হবে মাস্ট এবং কেন 1 থেকে ছোট হতে হবে? আচ্ছা মাহিম বলছে জি আপু ক্লিয়ার। ক্লিয়ার হলে আমি পরের টপিকে যাব, কিন্তু তার আগে তোমরা আমাকে শিওর করো যে অ্যাকচুয়ালি হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা, না হলে আমি এখনই আবার বুঝিয়ে নেব। কমেন্ট করো, যারা সাথে রয়েছে কমেন্ট করো এবং আমাকে জানাও যে ক্লিয়ার কিনা। আচ্ছা আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক বা টার্ম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আংশিক চাপ। কি বললাম আমরা? আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার। আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার। এখন দেখো কোনো একটা পাত্রে তুমি 3টা গ্যাস নিয়ে 3টা গ্যাসের মিশ্রণ তৈরি করলে তুমি
কি কি নিলে, ধরো এ বি সি, তিনটা গ্যাসের মিশ্রণ তুমি একটা পাত্রে রেখেছো, যেখানে একটা ভলিউম রয়েছে, যেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে, এবং যেখানে একটা মোট বা টোটাল একটা প্রেসার রয়েছে। এখন এর জন্য ধরো তোমার এ রয়েছে এন এ পরিমাণ মোল, বি রয়েছে এন বি মোল, এবং সি রয়েছে এন সি মোল। এখন এই গ্যাসটা এই টোটাল পাত্রে একটা প্রেসার ক্রিয়েট করছে, যেটা হচ্ছে এই টোটাল প্রেসারটা। ঠিক আছে, এই টোটাল প্রেসারটা। আচ্ছা, রাকিবুল বলছে ক্লিয়ার আপু, পলাশ বলছে যে আপু কনসেপ্ট ক্লিয়ার, হাসিব জানাচ্ছে ক্লিয়ার, মিষ্টি বলছে অল ক্লিয়ার। ওকে, তারপর দেখো তাহলে এখানে কি হচ্ছে, যে তুমি একটা পাত্রে তিনটা গ্যাসের মিশ্রণ নিলে এবং সেই তিনটা গ্যাস মিশ্রণ তোমাকে একটা চাপ দিচ্ছে সেই পাত্রটাতে। এখন তুমি কি করলে, যে আরেকটা পাত্র নিলে, সেই পাত্রটাতেও তুমি একটা টেম্পারেচার দিলে, একটা ভলিউম আসলো, এবং তুমি এখানে কি করলে, এখানে এই গ্যাসগুলো সরিয়ে তুমি শুধুমাত্র এ নিলে, শুধুমাত্র এ নিলে। এখন এই এ এখানে যে প্রেসারটা ক্রিয়েট করছে সেটাকে আমরা প্রকাশ করছি পি এ দ্বারা। এখন আমি যদি তোমাকে একটা সংজ্ঞা বলতে চাই তাহলে হবে এরকম, যে কোনো একটি মিশ্রণ থেকে যদি আমরা একটা গ্যাস সরিয়ে নিয়ে অপর একটি পাত্রে রাখি এবং সেই পাত্রে পুরোটা যদি এই গ্যাসটা প্রেসার ক্রিয়েট করে, তাহলে এই গ্যাস যে প্রেসারটা ক্রিয়েট করছে তাকে আমরা বলছি আংশিক প্রেসার বা আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার। মানে কি ব্যাপারটা কি তোমাদের কাছে হচ্ছে ক্লিয়ার হলো, যে মিশ্রণের এই যে একটা মিশ্রণ, এই মিশ্রণের সমস্ত আয়তন যদি আমরা বাকি দুটো গ্যাস বের করে দিয়ে একটা গ্যাস দ্বারা, অর্থাৎ একটা উপাদান দ্বারা যদি এই মিশ্রণের পুরো আয়তনটাকে ফুলফিল করাই, তাহলে এই মিশ্রণের এই একটা উপাদান যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে সেই প্রেসারটাকে আমরা বলবো আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার। এখন এই যে আমরা পার্শিয়াল প্রেসার বললাম, এই পার্শিয়াল প্রেসারের জন্য ডাল্টনের একটি সূত্র রয়েছে। বিজ্ঞানী ডাল্টন আমাদের একটি সূত্র দিয়েছেন। তিনি বলছেন পার্শিয়াল প্রেসারের যোগফল, কোন একটা মিশ্রণের প্রত্যেকটি উপাদানের পার্শিয়াল প্রেসারের যোগফল বা আংশিক চাপের যোগফল মোট চাপের সমান হবে। মানে তিনি কি বলছেন, যে পি ইকুয়ালস টু, তুমি যদি এখানে ধরো তাহলে পি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি হবে। অর্থাৎ তুমি এখানে এর বদলে যদি বি নাও, বি এর বদলে যদি সি নাও, তাহলে তুমি একইভাবে পি অফ বি এবং পি অফ সি পাবে। এখন ডাল্টন তোমাকে বলছেন যে যদি আমি এই গ্যাস মিশ্রণে তিনটা গ্যাসের পার্শিয়াল প্রেসারের যোগফল তৈরি করি, তাহলে সেটা আমার এখানে যে মোট প্রেসারটা রয়েছে এই প্রেসারটার সমান হবে। এটুকু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পলাশ বলছে চ্যাপ্টার ক্লিয়ার হলে এক্সাম হলে ভালো হয়। আমি নিউ, তাই এক্সাম হয় কিনা জানি না। আচ্ছা, এক্সাম হচ্ছে আমি লাস্ট চ্যাপ্টার শেষ করে তোমাদের হচ্ছে একটা লাইভে থেকেই আমি এমসিকিউ টাইপের একটা কুইজ টাইপের করেছিলাম। দেখি এই চ্যাপ্টার শেষ হলেও তোমাদের জন্য একটা সেরকম কুইজ থাকতে পারে বা একটা এক্সামও নিয়ে নিতে পারি। সাথে থাকবে, জানতে হলে অবশ্যই সাথে থাকতে হবে এবং গ্রুপটাতে জয়েন হয়ে যাও। গ্রুপটা কি ফ্রি এইচএসসি কেমিস্ট্রি ইনস্ট্যান্ট স্কুল, এই গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাবে। কারণ গ্রুপে হচ্ছে তোমরা খুব কেমিস্ট্রি, যেহেতু প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা এখন গ্রুপ রয়েছে, তোমাদের যে কোনো সাবজেক্টের প্রবলেম নিয়ে পার্টিকুলারলি ওই গ্রুপটাতে তোমরা নক করতে পারো বা মেসেজ, গ্রুপে তো মেসেজ করা যায় না, পোস্ট করতে পারো সরাসরি নিজেরা, বা হচ্ছে তোমাদের যেখানে কোয়েশ্চেন বক্স দেওয়া থাকবে সেই কোয়েশ্চেন বক্সে নিজেরা গিয়ে কমেন্ট করতে পারো। এবং প্রত্যেকটা গ্রুপে হচ্ছে তোমাদের যে সাবজেক্টের মনিটর যে রয়েছে বা ইনস্ট্রাক্টর যে রয়েছে সে অ্যাক্টিভ থাকবে, তোমাকে হচ্ছে সময় করে সে অ্যান্সার করে দেবে। সো এটা আই থিঙ্ক তোমাদের জন্য অনেক বেটার একটা অপশন হয়েছে গ্রুপটা ক্রিয়েট হওয়াতে। তাই সবাইকে আমি বলবো গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে ডাল্টন যে আমাদের বললেন, বিজ্ঞানী ডাল্টন যে আমাদের বললেন, নিশ্চয়ই হচ্ছে উনি কথাটা সত্য বলেছেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে পরখ করে দেখা যে লোকটা আসলে সত্য বললো নাকি মিথ্যা বললো। তাহলে আমাদের কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে ডাল্টন যা বললেন তা আদৌ সত্য কিনা সেটার প্রমাণ করা। এখন সেটার প্রমাণটা আমার মনে হচ্ছে নেক্সট ক্লাসে করতে হবে, যেহেতু তোমাদের শিডিউল ক্লাস রয়েছে এরপরে এবং আমার সময় অলরেডি আসলে শেষ। সো হচ্ছে
যদিও আমার ইচ্ছে ছিল আজকে তোমাদের ডাল্টনের এই সূত্রটা আজকে প্রমাণ করে নেয়ার, কিন্তু হচ্ছে সময় বলছে ঘড়ির কাঁটা এখন চলে যেতে হবে। আচ্ছা, যাই হোক, সবাই হচ্ছে ক্লাসে অনেক বেশি অ্যাক্টিভ ছিল আজকে। আর পলাশ, তুমি যেটা বললে যে এক্সাম হলে ভালো হয়, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো। আমরা যারা স্টুডেন্ট আমরা অবশ্যই ভালো বুঝি, কারণ যখনই আমরা এক্সাম নেই তখনই হচ্ছে পড়ার প্রতি একটা অন্যরকম অ্যাটেনশন তৈরি হয় না, আমাদের পড়ার একটা ইচ্ছে জাগে যে হচ্ছে এক্সাম হবে, এক্সামে কেমন করি, কি রেজাল্ট আসে। আচ্ছা, আর আমি হচ্ছে আরেকবার যেটা বলে দিচ্ছি, আমার লাস্ট ক্লাসে যে কুইজটা আমি করেছিলাম সেদিন অনেকেই অনেক অ্যান্সার করেছো, এবং এত বেশি অ্যান্সার করেছো মাশাআল্লাহ তোমরা, যে হচ্ছে আমি কোনো একজনকে বেছে নিতে পারি নাই, কারণ হচ্ছে সবার কমেন্টের সংখ্যা অনেক বেশি ছিল, এবং সবাই পার্টিকুলারলি প্রত্যেকটা পার্সনই হচ্ছে একটা একটা, যে আমি 25টার মতো কোয়েশ্চেন করেছিলাম এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন, সবগুলোর অ্যান্সার করেছো। তাই আমি যেটা করব বলেছি যে গ্রুপটাতে তোমাদের নিয়ে একটা ছোট লাইভ করব, সেই লাইভে হয়তো আমি হচ্ছে লটারির মাধ্যমে কোনো একজন বিজয়ী হচ্ছে ঘোষণা করবে, এবং তাকে সেই সময় উপস্থিত থাকতে হবে। যার নাম আসবে সে যদি তখন উপস্থিত না থাকে তাহলে তাকে বাদ দিয়ে আমরা অন্য আবার হচ্ছে লটারি করে অন্যজনকে বিজয়ী ঘোষণা করব। সো হচ্ছে গ্রুপে সবাই নজর রাখবে যে আমি লাইভে কখন আসবো, আমি অবশ্যই আগে পোস্ট দিয়ে দিব, গ্রুপটা সবাই ফলো করবে। হাসি বাপু, আজকে এই পর্যন্তই কিনা? হ্যাঁ, আজকে যেহেতু আমাদের টাইম অলরেডি শেষ হয়ে গেছে, তাই হচ্ছে আজকে আমার চলে যেতে হবে, এবং নেক্সট ক্লাস আমরা শুরু করব মানে আগামী সোমবার ঠিক রাত 8টায়। আমরা এই ডাল্টনের যে সূত্র মহাজ্ঞানী লোক বলেছেন, তবু আমরা একটু পরখ করে দেখতে চাই, তাই হচ্ছে ডাল্টনের সূত্রটার প্রমাণ দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। হাসি বলছে আপনার ক্লাসগুলো আপু অনেক ভালো লাগে। হ্যাঁ, তোমরা যদি বুঝতে পারো, তোমাদের এই ফিডব্যাকগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন, আমাদের সামনে আগানোর জন্য অনেক বেশি দরকার। সো হচ্ছে যদি ভালো লাগে রেগুলার ক্লাস করবে। আজকে তুমি ক্লাসে লেটে ছিলে, যাই হোক। সো হচ্ছে হাসিব, তুমি হচ্ছে লাস্ট হচ্ছে যে আমি কুইজটা নিয়েছিলাম সেখানে তোমার পার্টিসিপেশন ভালো ছিল, এবং আমি যতগুলো নাম নিয়েছি তার মধ্যে তোমার নামটাও আছে। সো আমি চাইবো তুমিও গ্রুপটাতে জয়েন হয়ে যাও, এবং বাকিরাও গ্রুপটাতে জয়েন হয়ে যাও, যেন হচ্ছে লাইভটা কেউ মিস না করো। কারণ হচ্ছে লাইভে তুমি না থাকলে তখন যদি তুমি তোমার নামটা উঠলেও তোমাকে হচ্ছে আমি প্রাইজটা দিতে পারবো না বা গিফটটা দিতে পারবো না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের পড়াগুলো বাসায় আরেকবার রিভিউ করো, যদি তোমার কোনোটায় কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে গ্রুপে পোস্ট করে দাও, বা হচ্ছে গ্রুপে তোমার পোস্টে কমেন্ট করে দাও যে আপু এইটা ক্লিয়ার ছিল না, তাহলে আমি নেক্সট ক্লাসে হয়তো টপিকটা আরেকবার আলোচনা করে দিব তোমার সুবিধার্থে। তাহলে কি করতে হবে, প্রত্যেকটা ক্লাসে সবার জয়েন থাকতে হবে। ওকে, প্রত্যেকটা ক্লাসে আমরা সবাই টাইমলি জয়েন করব। দেখো আমি কিন্তু লেট করি না তোমাদের কথা চিন্তা করে, যে তোমাদের সময় নষ্ট হবে বা সময় তোমরা কম পাবে ক্লাসে, সেজন্য আমি টাইমলি জয়েন করি, তাই তোমাদেরও উচিত টাইমলি ক্লাসে জয়েন করা। আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই থাকুক। পলাশ বলছে আপু অনেক ভালো লাগলো ক্লাসটা, মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ, সারাক্ষণ সাথে থেকে ক্লাসটা করেছো, মনোযোগ দিয়েছো, কমেন্ট করেছো। এবং বাকি যারা পার্টিসিপেন্টস তোমরা অনেকে এখনো জয়েন আসো, কিন্তু তোমরা কমেন্ট করো না, কেন কমেন্ট করো না আমি জানি না, এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি অনেক দুঃখজনক। এই যে শান্ত মাত্র এসেছে, আমি জানি না সে ক্লাসে ছিল কিনা, তুমি লাস্ট ক্লাসে হচ্ছে পার্টিসিপেট করেছো এবং তোমার নামটাও মোস্ট প্রবাবলি আছে। সো হচ্ছে আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে যাও, তোমরা নিশ্চয়ই হচ্ছে তোমার নামটা যদি ওঠে এবং লাইভে তুমি যদি তখন উপস্থিত থেকে থাকো, গিফটটা তুমি পেয়ে যেতে পারো। সো আজ এই পর্যন্তই। আচ্ছা, শান্ত বলছে ম্যাম বুঝেছি, তার মানে হচ্ছে হয়তো সে ক্লাসে ছিল, কমেন্ট করেনি। কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে আমি কিভাবে বুঝতে পারবো যে তুমি ছিলা, বলো? কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানাতে হবে, আমি যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে নেক্সট সোমবার আবার দেখা হবে, এবং যে কোনো সমস্যায় গ্রুপটাতে তোমরা জানিয়ে দিতে পারো আমাকে যে আপু এইটা বুঝতে পারছি না, টপিকটা ক্লিয়ার হচ্ছে না, আমি তোমাকে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ।